Namaskar, welcome to my YouTube channel. Today in this video we will discuss about acute glomerulonephritis. এই ভিডিওতে আমরা এজিএন অর্থাৎ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওতে আমরা আজ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নেফ্রন অর্থাৎ গঠন এবং কার্যকারিতা নেফ্রনে জানব। এছাড়া ডেফিনেশন অফ এজিএন, ইনসিডেন্স অ্যান্ড ইটিওলজিক্যাল ফ্যাক্টর সম্পর্কে জানব। এছাড়া আমরা জানব প্যাথোফিজিওলজি অফ এজিএন। এছাড়া জানব ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, কী কী লক্ষণ দেখা যায়। এছাড়া ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন আমরা কীভাবে নির্ণয় করতে পারবো এই এজিএনকে। এছাড়া জানব কমপ্লিকেশন আর প্রিভেন্টিভ মেজার। এরপরে থাকবে তোমাদের জন্য একটি বিশেষ এমসিকিউ সেশন, যেখানে এজিএন থেকে কীরকম প্রশ্ন তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসতে পারে সেরকম কিছু এমসিকিউ থাকছে। তোমরা অবশ্যই এই ভিডিওটি লাস্ট অবধি দেখো। এই ভিডিওটি তোমাদের সেকেন্ড ইয়ার জিএনএম, মেডসার্চ এছাড়া পেডিয়াট্রিক সাবজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যারা বিএসসি নার্সিং পড়ছো তারাও অবশ্যই লাস্ট অবধি দেখবে। এছাড়া তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং অর্থাৎ গ্রেড 2 এর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এছাড়া সিএইচও ও অন্যান্য নার্সিং কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের যে সমস্ত বন্ধুরা এরকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে বা নার্সিং নিয়ে পড়ছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং ভিডিওটি পছন্দ থাকলে অবশ্যই লাইক করো। তো চলো শুরু করা যাক। এজিএন বুঝতে গেলে আমাদের প্রথমে কিডনি এবং নেফ্রনের স্ট্রাকচারকে বুঝতে হবে অবশ্যই। যেহেতু ভিডিওটি এজিএনকে ফোকাস করা, তাই আমি এখানে খুব শর্টে মিনিমাইজ করে কিডনি স্ট্রাকচারটি বলে দিচ্ছি, তোদের অনেকের বুঝতে সুবিধা হবে। আমরা জানি যে কিডনি আমাদের ডরসাল সাইডে থাকে। এই কিডনি অনেকটা দেখতে রাজমা যে সিডস তার মতো বা বিনসের সিডসের মতন দেখতে হয়। এই কিডনির ওজন কত হয়? এই কিডনির ওজন প্রায় 120 থেকে 170 গ্রাম হতে পারে। এর হাইট 10 থেকে 12 সেমি এবং যে ওয়েবথ বা প্রস্থ কত হতে পারে? 5 থেকে 7 সেমি। এছাড়া থিকনেস কত হয়? থিকনেস হতে পারে 2 থেকে 3 সেমি। এই কিডনিকে আমরা দুটো মেন অংশ ভাগ করতে পারি। একটা হচ্ছে কর্টেক্স, যেটা বাইরের লেয়ার, আর মেডুলা, যেটা ভেতরের লেয়ার। এই মেডুলা আবার অনেকগুলো ঘন ত্রিভুজাকার অংশে বিভক্ত, যাকে আমরা বলি মেডুলারি পিরামিড, তাই তো? এই মেডুলারি পিরামিড এবং দুটো পিরামিডের মাঝখানে কিন্তু কিছু অংশ থাকে যেখানে কর্টেক্স কিন্তু ঢুকে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে অবশ্যই। এই কর্টেক্সের অংশকে বলা হয় কলাম অফ বার্টেনি, BERTINI, বা রেনাল কলামও বলা হয়, ঠিক আছে? তো এই কিডনিতে যে ব্লাড সাপ্লাই দেয় সেটি কিসের মাধ্যমে হয়ে থাকে? রেনাল আর্টারি আর রেনাল ভেইন, এই দুটো ভেসেল কিন্তু কিডনিকে ব্লাড সাপ্লাই দেয়। এই কর্টেক্স অংশে নেফ্রনের যে গ্লোমেরুলা বা বাউমেন অফ ক্যাপসুল এই অংশটি থাকে, সেখান থেকে কিন্তু ইউরিন তৈরি হয়। সেখানে মেনলি ইউরিন তৈরি হয় এবং তৈরি হয়ে সেটা চলে যায় মিডুলাতে। সেই মিডুলাতে সেই ইউরিনগুলো কালেক্ট হয়ে প্রথমে তৈরি করে বা চলে আসে মাইনর ক্যালিক্সে। সেই মাইনর ক্যালিক্স থেকে বা অনেকগুলো মাইনর ক্যালিক্স একসঙ্গে জুড়ে তৈরি করে মেজর ক্যালিক্স। সেই মেজর ক্যালিক্স আবার জুড়ে তৈরি হয় ইউরেটার বা মূত্রনালী। তো বোঝা গেল। এবার আমরা চলে আসি নেফ্রনের দিকে। নেফ্রন হচ্ছে ফাংশনাল ইউনিট অফ কিডনি, তাই তো? এই নেফ্রনের কটি অংশ? মেনলি 3টি অংশ। একটা হচ্ছে রেনাল ক্যাপসুল, একটি তারপরে থাকে হচ্ছে কনভলিউটেড টিউব, আর তারপরে থাকে কালেক্টিং ডাক্ট। তো এই রেনাল ক্যাপসুল আবার দুটো জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে বাউম্যান ক্যাপসুল, যেটি একটি ছাঁকনির মতো অংশ বা একটি ক্যাপসুল বা কভারিং এরিয়া, আর এর মধ্যে থাকে গ্লোমেরুলাস, যেটি তৈরি হয় মেনলি যে ক্যাপিলারি অফ রেনাল আর্টারি অ্যান্ড রেনাল ভেইন, এদের মাঝখানের যে ক্যাপিলারি সেটা দিয়ে তৈরি হয় কিন্তু এই গ্লোমেরুলাস। এরপরে কী থাকছে? কনভলিউটেড টিউবস, যার 3টি অংশ। কী কী? প্রক্সিমাল কনভলিউটেড টিউবস, তারপরে থাকে হেনলির লুপ বা লুপ অফ হেনলি,
অ্যান্ড দেন থাকে ডিস্টাল কনভলিউটেড টিউবস, যেখানে মেনলি জলের শোষণ এবং অবশোষণ ঘটে। এছাড়া বিভিন্ন আয়ন যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম এদের অ্যাবজর্পশন ঘটে। এছাড়া বিভিন্ন কিছু সিক্রেশন, বিভিন্ন হরমোন বা অন্যান্য কিছু ড্রাগস এগুলো কিন্তু এখানে সিক্রেট হয় এবং তারপরে ইউরিন তৈরি হয়ে চলে যায় কালেক্টিং ডাক্টে এবং তারপরে চলে যায় সেটা ইউরেটার। ঠিক আছে, এবার আমরা চলে আসি এজিএনে। তোমরা পরীক্ষায় কীভাবে লিখবে সেটা কিন্তু এখানে ডিটেলসে তোমরা যদি ভিডিও দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশান, সূচনা। কী বলেছে? অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ কমন ডিজিজ ইন চিলড্রেন। মেনলি এটা হয়ে থাকে 5 থেকে 12 বছরের বয়সের যে বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়ে থাকে। ইট ইজ ওয়ান অফ দ্য ডিজিজ দ্যাট প্রেজেন্টেড কমনলি উইথ হিমাচুরিয়া। হিমাচুরিয়া যাকে বলে হিম, এই ওয়ার্ডটি এসেছে হিমোগ্লোবিন থেকে বা আয়রন মানে আরবিসি থেকে। তো যদি আমাদের ইউরিনের সঙ্গে ব্লাড বেরিয়ে আসে তাকে আমরা বলি হিমাচুরিয়া। তো অ্যাকিউট গ্লোমেরুলাইটিস একটি কমন ডিজিজ যেটা বাচ্চাদের হয়ে থাকে এবং এটি মেনলি দেখা যায় কার সাথে? হিমাচুরিয়ার সাথে, বা হিমাচুরিয়া হয় এই ক্ষেত্রে। অ্যাকিউট গ্লোমেরুলাইটিস বা গ্লোমেরুলোনেফ্রাইটিস ক্যান রেজাল্ট ইন লং টার্ম ড্যামেজ অর মে রিজলভ ডিপেন্ডিং আপন দ্য কজ অ্যান্ড সিভিরিটি। এটা ইন্ট্রোডাকশন তোমরা দিলে 2 লাইন, যে নেফ্রাইটিস একটি লং টার্ম ডিজিজ এবং এটি সহজেই ঠিক করা যায় যদি এর সিভিরিটি এবং কজকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবার চলে আসি ডেফিনেশনে, খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলা হয়েছে? দ্য অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন উইদিন দ্য গ্লোমেরুলি রেজাল্টস ইন গ্লোমেরুলার ইনজুরি হুইচ ইজ ম্যানিফেস্টেড অ্যাজ হিমাচুরিয়া, অলিগুরিয়া, ইডিমা অ্যান্ড হাইপারটেনশন। কী হয়? এই এজিএনে যদি কোনো শরীরে ইনফেকশান প্রবেশ করে, কী কী ইনফেকশান? যেমন স্ট্রেপ্টোকক্কাই বা সেফাইলোকক্কাই বা নিউমোকক্কাই বা মেনিনজোকক্কাই বা সালমোনেলা, এরকম যদি কোনো ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে প্রবেশ করে, তার ইনফেকশান হওয়ার পরে আমাদের অ্যান্টিবডি রাইজ হয় বা ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়, সমস্ত অ্যান্টিজেনগুলোকে মারার চেষ্টা করে। সেই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো সেগুলো জমা হয় সেই গ্লোমেরুতে গিয়ে। আমরা জানি যে আমাদের যে গ্লোমেরুলাস সেখানে কিন্তু ছাঁকনির মতন কাজ হয়, সেখানে আমাদের যে ব্লাড সেটা পিউরিফাই হয় বা ফিল্ট্রেশন হয়। তো সেখানে গিয়ে যখন এই অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্সগুলো জমা হবে, তো সেখানকার যে পোর বা ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। এর ফলে যে নর্মাল যে আমাদের ফিল্ট্রেশন রেট সেটা কমে যাবে। তো এর ফলে আমাদের যে ইউরিন তৈরি করার ক্ষমতা কমে যাবে, ফলে ইউরিন প্রোডাকশন হবে না, ফলে ইউরিন বেরো হবে না, ফলে অলিগুরিয়া হবে। এছাড়া সেই পোর যখন জোরে করে বা কোনো ফোর্সফুলি যখন সেই পোরগুলো দিয়ে সেই কমপ্লেক্সগুলো বেরিয়ে যাবে, সেখানে সেই পোরগুলো ছিঁড়ে যাবে বা তার ডায়ামিটারটাও বেড়ে যাবে। ফলে সেখান থেকে কিন্তু অনেক সময় আরবিসি বা ব্লাডের যে বিভিন্ন কর্পাসেলগুলো বেরিয়ে যাবে। তো এর ফলে আমাদের ইউরিনের সঙ্গে কিন্তু হিমোগ্লোবিন চলে আসতে পারে, তো এর জন্য হয় হিমাচুরিয়া। আর ইডিমা কেন হবে? যখন সেই পোরগুলো মধ্যে সেই কমপ্লেক্সগুলো ডিপোজিশন হচ্ছে, ফলে ফিল্ট্রেশন সেটা হচ্ছে না, ফলে ফিল্ট্রেশন রেট যেটা সেটা কমে যাচ্ছে, ফলে আমাদের শরীরে রক্তের মধ্যে কিন্তু যে ফ্লুইডের মাত্রা বেড়ে যাবে, ফলে হাইপার ভলিউমিক একটা কন্ডিশন তৈরি হবে। এর জন্য কিন্তু ইডিমা এবং হাইপার টেনশন হতে পারে। বোঝা গেল? তাহলে এজিএন কি? এজিএন একটি সিভিয়ার কন্ডিশন যেটা তৈরি হয় মেনলি দ্যাট ইজ কজড বাই দ্য ডিপোজিশন অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। কোথায়? উইথিন দ্য গ্লোমেরুলি। আর এটাকে কীভাবে বোঝা যায়? ইট ইজ ম্যানিফেস্টেড, তোমরা লিখতে পারো যে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই সাডেন অনসেট অফ হিমাচুরিয়া, অলিগুরিয়া, ইডিমা অ্যান্ড হাইপারটেনশন। বোঝা গেল? কোনো অসুবিধা? নেক্সট ডেফিনিশন কী বলা হয়েছে? অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ অ্যান ইমিউন mediated inflammatory disease of the capillary loops of renal glomeruli. এটা একটা শর্ট ডেফিনেশন। বোঝা গেল? কোনো অসুবিধা নেই আশা করি। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এর ইনসিডেন্স কীরকম? ইটস
মোর কমন হ্যাপেন ইন মেল দ্যান ফিমেল। মেল চাইল্ডের ক্ষেত্রে বেশি দেখা যায় এটা। নেক্সট, এটা কাদের ক্ষেত্রে হয়? এটা মেনলি 5 থেকে 12 বছর, 5 to 12 ইয়ার্স যে ওল্ড বাচ্চা, এখানের মধ্যে বলা আছে যে ইন ইয়ারলি স্কুল এজ মেনলি 6 to 7 ইয়ার্স ওল্ড চাইল্ডদের ক্ষেত্রে দেখা যায়। তো তোমরা কিন্তু বইয়ে দেখতে পাবে যে অনেক বই লেখা আছে হয়তো 5 থেকে 12 বয়স, আবার কোনো বই লেখা আছে 6 থেকে 7 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। তো যাই হোক, মেনলি প্রি স্কুল এবং ইয়ারলি স্কুল চিলড্রেনদের ক্ষেত্রে দেখা যায়। রেয়ার ইন চিলড্রেন আন্ডার 2 ইয়ার্স এজ, 2 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে খুবই রেয়ার, হতেও পারে, না হওয়ার কিছু নেই। আর বলা হচ্ছে যে 2 to 4% পেডিয়াট্রিক অ্যাডমিশন ইন ইন্ডিয়া ইজ রেসপন্সিবল ফর দিস কন্ডিশন। যতগুলো অ্যাডমিশন হয় আমাদের ভারতে পেডিয়াট্রিকের ক্ষেত্রে, তার মধ্যে 2 থেকে 4% কিন্তু এই AGN-এর জন্য হয়ে থাকে। ওকে, ইটিওলজি মেনলি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান। কোন কোন অ্যান্টিজেন এর জন্য মেনলি দায়ী? স্ট্রেপ্টোকক্কাই, স্ট্যাফাইলোকক্কাই, নিউমোকক্কাই, মেনিনজোকক্কাই, সালমোনেলা, এছাড়া ট্রিপোনিমা প্যালিডাম বা প্লাজমোডিয়ামের যে সমস্ত ভাগগুলো আছে, যেমন প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফেলসিপোরাম, এই সমস্ত কিন্তু যেই অ্যান্টিজেন বা আমাদের যে ফরেন বডিসের জন্য কিন্তু এই রিয়াকশানটা ঘটে, এবং তার জন্য কিন্তু পোস্ট ইনফেকশন স্টেজে কিন্তু AGN হতে পারে। নেক্সট, আপার রেসপিরেটরি ইনফেকশন অর স্কিন ইনফেকশন, নেফ্রিটোজেনিক স্ট্রেন অফ গ্রুপ A বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, খুব ইম্পর্টেন্ট। গ্রেড বা গ্রুপ A বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের জন্য কিন্তু এটা হয়ে থাকে। এছাড়া অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস জন্য হয়। এছাড়া ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল এবং বিভিন্ন প্যারাসাইটের জন্য হয়ে থাকে। এছাড়া কী জন্য হতে পারে? বিভিন্ন ইনফেকশন এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এবার চলে আসি প্যাথোফিজিওলজিতে। তো যখনই কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকছে, তখনই কী হচ্ছে, মনে করে ধরে নাও যে গ্রুপ A বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকলো। তারপরে কী হবে? এটা আমাদের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেবে, ফলে অ্যান্টিবডি তৈরি হবে এবং অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়া করে কমপ্লেক্স তৈরি করবে। সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি প্রোডাক্ট অর্থাৎ কমপ্লেক্সগুলো ব্লাডের মাধ্যমে চলে যাবে কিডনিতে, সেখানে ডিপোজিশন হবে। ডিপোজিশন অফ অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি কমপ্লেক্স ইন গ্লোমেরুলাস, দেন ইনক্রিজড প্রোডাকশন অফ এপিথেলিয়াল সেল লাইনিং অফ গ্লোমেরুলাস। যেহেতু গ্লোমেরুলাস একটি এপিথেলিয়াল মানে দুটো এপিথেলিয়াল সেলের একটা লেয়ার, সেখানে এই কমপ্লেক্সগুলো জমা হয়ে সেই লাইনিংটাকে ঠিক করে দেবে, মোটা করে দেবে। এর ফলে কী হবে? সেখানে লিউকোসাইট ইনফিলট্রেট দ্য গ্লোমেরুলাস। এরপরে সেই জায়গাকে ঠিক করার জন্য বা সেই জায়গার যে ফরেন বডিকে দূর করার জন্য সেখানে লিউকোসাইট প্রবেশ করবে। এর ফলে থিকনিং অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেন, এর ফলে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেন মানে আছে সেটা মোটা হয়ে যাবে, আরও বেশি থিক হয়ে যাবে। এর ফলে সেখানে যে আমাদের ফিল্ট্রেশন রেট বা ফিল্টার করার যে স্বাভাবিক হার সেটা কমে যাবে, ফিল্ট্রেশন রেট ডিক্রিজ হয়ে যাবে। এর ফলে ইউরিন তৈরি হবে না এবং ব্লাডের ভলিউম বেড়ে যাবে বা ব্লাডের মধ্যে যে অশুদ্ধি তার মাত্রাও বাড়বে। তাহলে বুঝতে পারছো যে কী কী কন্ডিশনে হতে পারে। তাহলে যেহেতু আমাদের ইউরিন তৈরি হচ্ছে না বা ইউরিন তৈরিতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, এর ফলে কী কী হতে পারে? দেখো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো কী কী হবে। অলিগুরিয়া, আমরা জানি যে স্বাভাবিকের থেকে কম হয়ে গেলে পারে যে ইউরিন প্রোডাকশন, তাকে আমরা বলি অলিগুরিয়া। এর এক্স্যাক্ট ডেফিনিশন তোমরা অবশ্যই জানো, আমি এখানে ডিটেলসে বলছি না। হিমাচুরিয়া, যেহেতু পরবর্তী ক্ষেত্রে যখন ফোর্সফুলি সেই কমপ্লেক্সগুলো সেই পোরগুলোকে মানে ভেঙে দিয়ে বা ওকে টার্ন করে যখন আমাদের যে কনভার্টার টিউবের মধ্যে আসবে, তখন কিছু ব্লাডকেও সে সঙ্গে নিয়ে আসবে। প্রোটিনিউরিয়া, ব্লাডে থাকা যে প্রোটিন সেটাও কিন্তু আস্তে আস্তে ফিল্ট্রেশনের মাধ্যমে চলে আসতে পারে ইউরিনে। হাইপার টেনশন, এছাড়া
ফ্লুইড ওভারলোড, শরীরে ফ্লুইড ওভারলোড হয়ে যাবে, ফলে যে আমাদের পালমোনারি ইডিমা বা আমাদের শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া পেরি অরবিটাল ইডিমা, যেহেতু ইনফেকশন হচ্ছে তার জন্য ফিভার হতে পারে, ইনফেকশন কন্ডিশন পুরো শরীরে, তাহলে ফিভার হবে। জিআই ডিস্টারবেন্স, নকচুরিয়া, সেরিব্রাল সিমটমস এগুলো কিন্তু হতে পারে। আমরা ডায়াগনোসিস করব কীভাবে? ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে ইউরিন টেস্ট করতে হবে, ইউরিন অ্যানালাইসিস করতে হবে, যেখানে আরবিসি আছে কি না বা নিউট্রোফিল আছে কি না, অ্যালোয়ের মাত্রা কত সেগুলো দেখা যেতে পারে। এছাড়া সেরোলজি টেস্ট করব, ব্লাডের ইনফেকশন লেভেল দেখতে পারি আমরা। এছাড়া যদি খুবই সিভিয়ার কন্ডিশন হয় তখন আমরা কিডনি বায়োপসি করতে পারি। নেক্সট থ্রোট সোয়াব কালচারও করা যেতে পারে। এছাড়া চেস্ট এক্সরে করা যেতে পারে যদি হাইপোভলিউমিয়া হয় বা কোনো ইডিমা হচ্ছে কিনা দেখা যেতে পারে। এই কন্ডিশনে আমরা ট্রিটমেন্ট কী করব? ট্রিটমেন্ট হিসাবে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগসগুলো আছে সেগুলো ইউজ করতে পারি, যেমন ভেসোডাইলেটর, যেমন হাইড্রালাইজিন ইউজ করা যেতে পারে। এছাড়া ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা আছে আমাদের অ্যাভেলেবেল, অ্যামলোডিপিন, এছাড়া নেফিডিপিন আমরা ইউজ করতে পারি। এছাড়া এসি ইনহিবিটর এনালপ্রিল আমরা ইউজ করতে পারি। এছাড়া ইমিউনোসাপ্রেশেন্ট হিসাবে আমরা সাইক্লোফসফামাইড ইউজ করতে পারি। ডায়োটিক হিসাবে আমরা লুপ ডায়েটার বা ডাইউরেটিক যে ড্রাগস ফ্লুসামাইড, যেটা আমরা 1 to 3 mg per kg এই ডোজে আমরা দিতে পারি। এছাড়া অ্যান্টিবায়োটিক হিসাবে পেনিসিলিন ইউজ করতে পারি যদি ইনফেকশন বাড়ে। ইনফেকশন কমানোর জন্য আমরা পেনিসিলিন এরকম ব্রড স্পেকট্রামের যে অ্যান্টিবডিগুলো আছে বা অ্যান্টিবায়োটিক সেগুলো ইউজ করতে পারি। এজিএনের থেরাপিউটিক ম্যানেজমেন্ট কী করবো আমরা? মেনলি মনিটরিং। The patient should be monitored closely for the presence of hematuria, decreased urinary output, and sign of volume overload like edema, hypertension, and congestive heart failure. পেশেন্টকে কিন্তু খুবই মনিটরিং পজিশনে রাখতে হবে, দেখতে হবে যার হিমাচুরিয়ার আসছে কিনা বা হিমাচুরিয়া হচ্ছে কিনা, আউটপুট কত হচ্ছে, খুব কি মারাত্মক লেভেলে কমে গেছে কিনা। এছাড়া দেখতে হবে যে ইডিমা হচ্ছে কিনা বা হাইপারটেনশন বা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হচ্ছে কিনা, সেটা দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অবশ্যই। আর কি দেখবো আমরা? ডেলি রেকর্ড দ্য জেনারেল কন্ডিশন। নেক্সট কী করবো আমরা? ইডিমা এবং কনসিয়াস লেভেল দেখব, ওয়েট, হার্ট রেট, পালমোনারি রেট, ব্লাড প্রেশার, ফ্লুইড ইনটেক অ্যান্ড আউটপুট, এদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। কিডনি ফাংশন টেস্ট মাস্ট বি মনিটর অ্যাট রেগুলার ইন্টারভেলস, এসব কিছু করা যেতে পারে। নেক্সট আর কী করবো আমরা? বেড রেস্ট। ইট ইজ রেয়ারলি ইন্ডিকেটেড এক্সেপ্ট ডিউরিং দ্য অ্যাকিউট ফেজ। প্রথমত দিকে কিন্তু বেড রেস্ট করতে বলা হয় না, কিন্তু যদি অ্যাকিউট ফেজে চলে যায় কন্ডিশন তখন কিন্তু বেড রেস্ট ম্যান্ডেটরি। হোয়েন কমপ্লিকেশন অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার মে বি প্রেজেন্ট। প্রোটেক্ট দ্য চাইল্ড ফ্রম ফ্যাটিক অ্যান্ড কন্ট্যাক্ট উইথ আদার রেসপিরেটরি ইনফেকশন। চাইল্ড যাতে মানে ওদের মধ্যে আর কোনো রেসপিরেটরি ইনফেকশন না গেইন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট পজিশন। ইন congestive heart failure or hypertension, make patient lie in a proper position and provide oxygen. যদি এরকম কন্ডিশন হয় তাহলে অবশ্যই আমাকে প্রপার পজিশনে রাখতে হবে এবং অক্সিজেন দিতে হবে। ডায়েট, এক্ষেত্রে ডায়েট শুড বি অ্যারেঞ্জ উইথ রেস্ট্রিকশন অফ প্রোটিন, সল্ট অ্যান্ড ফ্লুইড ইনটেক। এক্ষেত্রে কিন্তু প্রোটিন, সল্ট এবং ফ্লুইড তিনটেই কিন্তু একটি রেস্ট্রিকশন মেনে কিন্তু দিতে হবে। টিল অলিগোরিয়া অ্যান্ড ইনক্রিজ ব্লাড ইউরিয়া লেভেল পারসিস্ট। যতক্ষণ পর্যন্ত এই অলিগোরিয়া এবং ব্লাডে ইউরিয়া লেভেলটা মানে বেড়ে আছে বা এর মাত্রা বেড়ে আছে। কার্বোহাইড্রেট কন্টেন্ট ফুড টু বি অ্যালাউড ফ্রিলি। কার্বোহাইড্রেট দেওয়া যেতে পারে। দ্য ডায়েট অফ দ্য পেশেন্ট নিড নট টু বি রেস্ট্রিক্টেড রুটিনলি। ফ্লুইড ইনটেক শুড বি অ্যালাউড ইন এ ক্যালকুলেটেড অ্যামাউন্ট। সবসময় বা 24 ঘন্টা কিন্তু এর মানে আউটপুট অ্যান্ড ইনপুট রেকর্ড রাখতে হবে। ডেলি ওয়েট রেকর্ডিং ইজ ইম্পর্টেন্ট টু অ্যাসেস দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ এডিমা।
Next, fluid balance, regular measurement of vital signs, body weight and intake output is essential to monitor the disease progress and detect the complication that may appear at any time during the course of the disease. আমাদের কিন্তু ভাইটাল সাইন্স, বডি ওয়েট এবং ইনটেক আউটপুট এগুলো চেক করতে হবে কী জন্য? টু মনিটর দ্য কন্ডিশন অর প্রোগনোসিস অফ দ্য ডিজিজ বা প্রোগ্রেস হচ্ছে কিনা সেটা দেখতে হবে। নেক্সট, রেকর্ড অফ ডেলি ওয়েট ইজ মোস্ট ইউজফুল means to assess the fluid balance and should be kept for children treated at home for those who are hospitalized. আমাদের অবশ্যই কিন্তু ডেলি ওয়েটটা চেক করতে হবে। সোডিয়াম and water restriction is useful when output is significantly reduced. যদি 2 থেকে 3 ডেসিলিটার পার 24 ঘন্টা প্রতিদিনে পার 24 আওয়ার্স যদি সারা দিনে যদি 2 থেকে 3 ডেসিলিটার কম আমাদের আউটপুট হচ্ছে দেখা যায়, তখন কিন্তু অবশ্যই আমাদের সোডিয়াম এবং ওয়াটার রেস্ট্রিকশন করতে হবে। নেক্সট, ইন দোজ চিলড্রেন দ্য ওয়াটার অ্যালাউড ইজ ইকুইভ্যালেন্ট টু ক্যালকুলেটেড ইনসেন্সিবল লস প্লাস দ্য ভলিউম অফ ইউরিন এক্সক্রিটেড। এই সমস্ত বাচ্চাদেরকে ওদের যে ইনসেন্সিবল লস, অর্থাৎ যে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারি না, সেন্স করতে পারি না, সেই যে লসটা হয় আমাদের কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে ওটা লস হয়। প্রায় সারাদিনে প্রায় 300 থেকে 500 ml পর্যন্ত কিন্তু জল আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তো সেই ইনসেন্সিবল লস অর্থাৎ 300 ml, এছাড়া যে ভলিউম অফ ইউরিন এক্সক্রিট, যতটা আমরা ইউরিনও করেছে সেইটাই কিন্তু আমরা ওয়াটারকে দিতে বলবো বা অ্যালাউ করবো। নেক্সট, ডায়াবেটিক আর লিমিটেড ভ্যালু হোয়েন সিভিয়ার রেনাল ফেলিয়ার ইজ নট সিভিয়ার। Diabetic therapy is helpful if significant edema or fluid overload is present. Rarely children with AGN develops ARF with oliguria that significantly alters the fluid and erodes balance. Fluid restriction is needed in case of acute and renal failure. হাইপারটেনশনের জন্য কী করতে হবে? অ্যাকিউট হাইপারটেনশন মাস্ট বি অ্যান্টিসিপেটেড, এটা ধরে নিতে হবে যেটা হতে পারে, অ্যান্ড আইডেন্টিফাইড ইয়ারলি। আমাদের সবসময় ওর কন্ডিশনকে বা ওর ভাইটাল সায়েন্সকে মনিটর করতে হবে এবং খুব তাড়াতাড়ি বা দ্রুত আইডেন্টিফাই করতে হবে। ব্লাড প্রেশার মেজার্ড আর টেকেন এভরি 4 to 6 আওয়ারলি। এই নির্দিষ্ট ইন্টারভেলে আমাদের ব্লাড প্রেশার মেজার করতে হবে। সিগনিফিক্যান্ট বাট নট সিভিয়ার হাইপারটেনশন ইজ কন্ট্রোলড উইথ লুপ ডায়াবেটিক্স। যদি হাইপারটেনশন হয় সেক্ষেত্রে আমরা ডায়াবেটিক দেব, কিন্তু সিভিয়ার কন্ডিশন কিন্তু শুধুমাত্র লুপ ডায়াবেটিক্স দিয়ে ঠিক করা যায় না। আদার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস সাচ অ্যাজ কেমিক্যাল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা বিটা ব্লকার বা এনজিওটেনসিন, এগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। নেক্সট, ডায়ালাইসিস মে বি রিকোয়ার্ড। যদি অনেক দিন ধরে বা প্রলং যদি অলিগুরিয়া হয় সেক্ষেত্রে কিন্তু ডায়ালাইসিস দেওয়া যেতে পারে। এছাড়া আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি দেবো, পেনিসিলিন ইউজ করা যেতে পারে। এছাড়া যদি রেস্টলেস কন্ডিশন হয় তাহলে আমরা ডায়াজিপাম সেডেটিভ দিতে পারি। এছাড়া অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস যেমন নেফিডিপিন, এছাড়া অ্যামলোডিপিন দেওয়া যেতে পারে। এবার চলে আসি আমরা নার্সিং ডায়াগনস্টিক বা নার্সিং ডায়াগনোসিস। তোমরা যদি নার্সিং ম্যানেজমেন্টের উপরে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি নার্সিং ডায়াগনোসিস এবং নার্সিং ম্যানেজমেন্টের উপরে একটি ডিটেল ভিডিও আনবো এই এজিএনের উপরে। তো এখানে কী হচ্ছে দেখে নাও। ইম্পেয়ার্ড ইউরিন এলিমিনেশন রিলেটেড টু গ্লোমেরুলার ডিসফাংশন। আমরা জানি যে যেহেতু গ্লোমেরুলার যে ফাংশন সেটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, ফলে ইউরিন যে এলিমিনেশন বা আউটপুট সেটা ঠিকঠাক হবে না। তো ইম্পেয়ার্ড ইউরিনারি এলিমিনেশন রিলেটেড টু glomerular dysfunction as evidenced by oliguria বা decreased amount of urine, তোমরা লিখতে পারো। নেক্সট, ইনফেকশন রিলেটেড টু গ্রুপ এ বিটা হিমোরাইটিক স্ট্রেপ্টোকক্কাস, ফ্যারিঞ্জাইটিস অ্যান্ড আপার রেসপিরেটরি ইনফেকশন, এই সমস্ত কারণে কিন্তু হতে পারে ইনফেকশন। তো অ্যাজ এভিডেন্স বাই ইনক্রিজড বডি টেম্পারেচার বা পাইরেক্সিয়া তোমরা বলতে পারো। নেক্সট, ফ্লুইড ভলিউম এক্সেস রিলেটেড টু অল্টার্ড
renal function or diminished glomerular filtration, increased sodium retention. এছাড়া কী হতে পারে অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু ইডিমা, এছাড়া অল্টার্ড স্কিন ইন্টিগ্রিটি রিলেটেড টু ইডিমা, এছাড়া হতে পারে অল্টার্ড নিউট্রিশনাল লেস দেন বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু albuminuria and GI disturbance as evidenced by daily body weight check তোমরা বলতে পারো। নেক্সট fear and anxiety related to disease process, high risk for seizure activity related to hypertension বা hypertensive encephalopathy. Next, knowledge deficit regarding care of the child with renal disease and continuation of care at home. এগুলো হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। এবার চলে আসি আমরা কমপ্লিকেশানে। কী কী কমপ্লিকেশান হতে পারে? অ্যাকিউট বা ক্রনিক রেনাল ফেলিয়ার, এছাড়া হাইপার ক্যালেমিয়া অর্থাৎ পটাশিয়ামের যে মাত্রা সেটা বেড়ে যেতে পারে, যেটা কী হতে পারে নেফ্রোটিক সিনড্রোম, হাইপার টেনশন, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, এছাড়া হতে পারে পালমোনারি ইডিমা, শ্বাসকষ্ট হতে পারে। এই সমস্ত কমপ্লিকেশনগুলো এক্ষেত্রে দেখা যাবে। এছাড়া হতে পারে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট থেকে কিন্তু সেটা ক্রনিকের দিকে যেতে পারে। এতক্ষণ অবধি আমরা এই জিনের উপরে ডিটেলসে জানলাম। এবার আমরা এই টপিকের উপরে কিছু এমসিকিউ আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পড়ছো, তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখো, মানে লাস্ট অবধি অবশ্যই দেখো, অনেক জানতে পারবে। তো তোমরা যদি সেপারেট ভিডিও চাও, যে একটা হচ্ছে ডিসক্রিপশনের ভিডিও, মানে যেখানে আমি ডিটেলসে আলোচনা করব, আরেকটি এমসিকিউ এর সেপারেট ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। প্রথম প্রশ্ন, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ মোস্ট কমনলি সিন ইন হুইচ এজ গ্রুপ? অপশানগুলো দেখে নাও। ইনফ্যান্ট নাকি প্রি স্কুল অ্যান্ড ইয়ারলি স্কুল এজ চিলড্রেন, নাকি অ্যাডোলেসেন্ট, নাকি এল্ডারলি? রাইট অ্যান্সার হবে অপশান বি, প্রি স্কুল অ্যান্ড ইয়ারলি স্কুল এজ। আমরা ডিটেলস আলোচনা করেছি, তোমরা যদি ভিডিওটি মন দিয়ে দেখো তো অবশ্যই এই এমসিকিউগুলো করতে পারবে নিজে। নেক্সট প্রশ্ন, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস কমনলি প্রেজেন্টস উইথ হুইচ মেজর সিমটমস? কোনটি দেখা যায়? তোমরা চেষ্টা করো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই এর অ্যান্সার লেখো। যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যদি এরকম ভিডিও আরও চাও, কোন টপিকের উপর ভিডিও চাও, কমেন্ট বক্সে অবশ্যই জানাও। উত্তর হবে হিমাচুরিয়া, অপশান বি। নেক্সট এমসিকিউ, দ্য মোস্ট কমন কজেটিভ অর্গানিজম দ্য অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস অর্থাৎ APSGN ইজ? কী হবে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স অর্থাৎ গ্রুপ এ বিটা হেমোরাইটিক স্ট্রেপ্টোকক্কাস। নেক্সট প্রশ্ন, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ আ এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ ডিজিজ মেকানিজম? খুবই ইম্পর্টেন্ট। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান বি, ইমিউন মডিফাইড বা mediated inflammatory disease, immune mediated inflammatory disease. Next, the antigen and antibody complex in AGN caused damage primarily in? The right answer will be option C, glomerular capillary loops. Next, which of the following is not a typical symptoms of acute glomerulonephritis? The right answer will be polyuria, option D. Next, the right kidney lies slightly lower than the left kidney.
because the right answer will be option B. The liver occupies space over by above it. তোমরা যদি বুঝতে না পারো এই এমসিকিউগুলোর বাংলা মানে যদি বলে দিতে হয় তো অবশ্যই কমেন্টসে জানাও, আমি নেক্সট ভিডিও থেকে অবশ্যই লক্ষ্য রাখবো। আশা করি বুঝতে পারছো। এখানে বলা হয়েছে যে রাইট কিডনিটি কেন লেফটের থেকে একটু লোয়ার পজিশনে থাকে। তো আমরা জানি যে আমাদের রাইট সাইডে কিডনিটা থাকে, কিছুটা বেশ স্পেস অকুপাই করে থাকে, মানে অধিকার করে থাকে। তার জন্য কিন্তু সেখানে স্পেসটা একটু কম থাকার জন্য সেটা নিচের দিকে একটু নেমে যায়। বোঝা গেল? নেক্সট কোশ্চিন, দ্য কিডনিস আর লোকেটেড বিটুইন হুইচ ভার্টিব্রাল লেভেলস? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। The right answer will be option C, T12 and L3. নেক্সট প্রশ্ন, দ্য ইউরিন ইন AGN ইজ টিপিক্যালি কীরকম হবে AGN-এ? সেই ইউরিন যেহেতু কম উৎপন্ন হচ্ছে, তো রাইট আনসার হয়ে যাবে অপশান বি, স্মোকি অর ডার্টি ব্রাউন। নেক্সট কোশ্চিন, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন ইন AGN ইজ ইনক্রিজড অর ডিক্রিজড অর ফিক্সড অর অ্যাবসেন্ট? তোমরা কমেন্টসে জানাও যে আমাদের নর্মাল গ্র্যাভিটি অফ ইউরিন কত হয়। রাইট আনসার উইল বি অপশান বি, ইনক্রিজড। নেক্সট কোশ্চিন, proteinuria in AGN is usually the right answer will be option C, 3 to 4 and 4 plus. Next, the edema in AGN is commonly first seen in which area? AGN এ edema কোথায় দেখা যায় প্রথমের দিকে? The answer will be option C, পেরিঅরবিটাল রিজন, অর্থাৎ অ্যারাউন্ড দ্য আইস, চোখের চারিদিকে কিন্তু প্রথমে দেখা যায়, চোখের চারিদিকে ফোলা ফোলা মনে হয়। নেক্সট প্রশ্ন, হাইপারটেনসিভ ইন AGN ইউজুয়ালি অ্যাপিয়ার্স? The answer will be option B, during the first 4 to 5 days. Next question, which of the following is not a systematic manifestation of AGN? The answer will be option D, polyphagia. Next question, which laboratory findings supports a diagnosis of post streptococcal glomerulonephritis? The right answer will be option B, high ASO titer. Next question, the serum complement C3 level in AGN is increased or decreased or normal or unchanged? The answer will be option B, decreased. C3 level decreased in AGN. Next question, the preferred antibiotics used to eradicate the streptococcal infection in AGN is? কোনটি ব্যবহার করা হয় AGN-এ টু ইরাডিকেট অর্থাৎ প্রিভেন্ট করার জন্য স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনকে? রাইট আনসার উইল বি অপশান বি, পেনিসিলিন। নেক্সট কোশ্চিন, ফ্লুইড ইনটেক ফর আ চাইল্ড উইথ অলিগুরিয়া ইন AGN শুড বি? ফ্লুইড ইনটেককে আমরা কী করতে হবে যে বাচ্চার ক্ষেত্রে অলিগুরিয়া আছে ইন AGN? রাইট আনসার উইল বি অপশান সি, ক্যালকুলেটেড ফ্রম প্রিভিয়াস ডেজ ইউরিন আউটপুট অ্যান্ড ইনসেন্সিবল লস। সে বাচ্চার আগের দিন কতটা ইউরিন আউটপুট হয়েছে এবং ইনসেন্সিবল লস যেটা নর্মালি হয়ে থাকে সেটা যোগ করেই কিন্তু আমাদেরকে সেই ওয়াটার প্রোভাইড করতে হবে। নেক্সট কোশ্চিন, দ্য মেনলি ডায়েটারি রেস্ট্রিকশন ইন AGN ইনক্লুডস? কোনটা দেওয়া যায় না? রাইট আনসার উইল বি অপশান সি,
প্রোটিন, সল্ট অ্যান্ড ফ্লুইড এই ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন থাকে, বাকি সবগুলো দেওয়া যায়। নেক্সট প্রশ্ন, দ্য মোস্ট ইউজফুল প্যারামিটার টু অ্যাসেস দ্য ফ্লুইড ব্যালেন্স ইন AGN ইজ? Right answer will be option B, daily weight record. Next question, which antihypertensive drug may be used in AGN with severe hypertension? যদি সিভিয়ার হাইপারটেনশন হয় তাহলে কোনটার বা কোন ড্রাগসটা দেওয়া যেতে পারে? রাইট অ্যান্সার উইল বি অপশান এ, নিফেডিপিন। নেক্সট কোশ্চেন, হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি ইন AGN ইজ ক্যারেক্টারাইজড বাই? তোমরা যদি ভিডিওটি মন দিয়ে দেখো তো দেখো তোমরা সবগুলো কিন্তু কোশ্চেন করতে পারবে। যদি ভিডিও পছন্দ থাকে তো অবশ্যই লাইক করো, এবং তোমাদের বন্ধু, যে সমস্ত বন্ধুরা এই তোমাদের সঙ্গে পড়ছে বা যারা এরকম প্রিপারেশন নিচ্ছে তাদেরকে মধ্যে শেয়ার করো অবশ্যই, এবং তোমাদের একটি লাইক আমাকে কিন্তু খুবই মোটিভেট করবে এরকম ভিডিও বানানোর জন্য। তো এর অ্যান্সার উইল বি অপশান বি, কনভালশন অ্যান্ড ভমিটিং, যাকে আমরা ভিডিওতে সিজার বলেছি। তো কনভালশন অ্যান্ড সিজার কিন্তু মোটামুটি একই, যদিও অনেক ক্ষেত্রে আলাদা, মানে অর্থ একই, কিন্তু যদি মেডিকেল টার্মে দেখা যায় তাহলে কিন্তু আলাদা হবে। নেক্সট প্রশ্ন, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার ইন AGN অকার্স ডিউ টু? হার্ট ফেলিয়ার কী জন্য হয়ে থাকে কনফিউশন হিসাবে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার উইল বি অপশান বি, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন অ্যান্ড হাইপারভলিমিয়া। যেহেতু ব্লাডের পরিমাণ বেড়ে যাচ্ছে বা ব্লাডে ইউরিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু হাইপারভলিমিয়া দেখা যাবে। নেক্সট প্রশ্ন, দ্য ডায়োটিক মোস্ট কমনলি ইউজড টু ট্রিট ফ্লুইড ওভারলোড ইন AGN? AGN-এর ক্ষেত্রে যে ফ্লুইড ওভারলোড হয়ে যাচ্ছে শরীরে, সেটা ট্রিট করার জন্য কী ইউজ করা হয় মেনলি? রাইট অ্যান্সার হবে ফ্রুসামাইড। অনেক সময় স্পেলিংটা থাকে FRUACMID, তো চিন্তা নেই, দুটো স্পেলিংই ঠিক, ফ্রুসামাইড বা ফ্রুসামাইড, ঠিক আছে। নেক্সট, হাইড্রোনেফ্রোসিস ইজ কজড মেনলি বাই? রাইট অ্যান্সার উইল বি অপশান বি, ইউরিন ব্যাকফ্লো অর ব্লকেজ ইন ইউরিনারি ট্র্যাক্ট। তো ধন্যবাদ লাস্ট অবধি দেখার জন্য। ভিডিওটি পছন্দ থাকলে অবশ্যই লাইক করো, এবং তোমাদের মতামত বা ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাও। আর কোন টপিকের উপর ভিডিও চাও, তোমরা শুধুমাত্র MCQ চাও কি না সেটাও আমাকে ডিটেলসে জানাও, সেই রকম আমি আরও ভিডিও আনবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, এবং নিজের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাও।